প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার। আমি তোমাদের ক্লাস 9-এর পরমাণু গঠনের দ্বিতীয় অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের আগের দিনে আমি পরমাণুর গঠনের প্রথম অংশটা আলোচনা করেছিলাম। আজকে ঠিক তার পরের অংশ থেকে আলোচনা করছি। তো ভিডিওটা একদম শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো আগের দিনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেই মডেলে কি কি স্বীকার্য রয়েছে সেগুলো আমরা বলেছিলাম। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি দিয়ে আমরা শুরু করব। তো প্রথমেই আমি তোমাদের বলে রাখি যে রাদারফোর্ড সাহেব যে নিউক্লিয়াসটি আবিষ্কার করেছিলেন, সেই নিউক্লিয়াসটি পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াস তিনি আবিষ্কার করেছিলেন। সেই নিউক্লিয়াসকে বেষ্টন করে ইলেকট্রনগুলো ঘোরে। তো নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ আর ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ, ফলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হওয়ার কথা, ফলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের উপর পড়ার কথা। তো কেন পড়ে না সেটা রাদারফোর্ড সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো রাদারফোর্ড সাহেব বলেছিলেন যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে বেষ্টন করে ঘোরে তখন পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস, দেখো এই যে পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস আর এই ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জযুক্ত, এদের মধ্যে একটা স্থির তড়িৎ-আকর্ষণ বল ক্রিয়া করে। এই স্থির তড়িৎ-আকর্ষণ বলের জন্য ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পড়ার কথা, কিন্তু ইলেকট্রনগুলো যখন ঘোরে তখন তাদের একটা বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকে। এদেরকে বলা হয় কেন্দ্রাতিক বল। এই স্থির তড়িৎ-আকর্ষণ বল এবং এই কেন্দ্রাতিক বল পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের উপরে পড়ে না, ঘুরতে থাকে। তোমাদের একটা উদাহরণ বলি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। মনে করো তোমরা যদি হাতের আঙুলে যদি একটা সুতো বাঁধো, সুতো বেঁধে শক্ত সুতো, সেই সুতোর উপরে যদি একটা ছোট ইটের টুকরো বাঁধো, বেঁধে আঙুলটাকে যদি ঘোরাও এরকম করে, তাহলে ইটের টুকরোটা কি তোমার আঙুলের উপরে পড়বে, না ইটের টুকরোটা বেরিয়ে যাবে? কোনোটাই হবে না যদি দড়িটা শক্ত থাকে এবং ইটের টুকরোটাও যদি ভালো করে বাঁধা থাকে। তাহলে ইটের টুকরোটা ইলেকট্রন যেটা ঘোরার ফলে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটাকে বলা হয় অপকেন্দ্র বল, কেন্দ্রাতিক বল। আর নিউক্লিয়াস অর্থাৎ আমার আঙুল বা তোমার আঙুল ইলেকট্রনটা টানছে, স্থির তড়িৎ-আকর্ষণ বল। তো যেহেতু আঙুল যে রেটে ইটের টুকরোটাকে টানছে, ইটের টুকরোটা ঠিক সেই বিপরীত গতিতে বা বিপরীত ধর্মে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই দুটো বল পরস্পর বিপরীতমুখী হওয়ার জন্য ইলেকট্রনটা নিউক্লিয়াসের উপরে পড়ছে না। বিজ্ঞানী রাদারফোর্ড এই ব্যাখ্যাটা দিলেন, তোমাদের এখানে সেটা বলা হলো। কিন্তু আমরা জানি যে কোনো চার্জযুক্ত কণা বা কোনো কণা কোনো কিছুকে যদি বেষ্টন করে ঘোরে, তাহলে তার তরঙ্গ বলবিদ্যা অনুসারে, ওয়েভ মেকানিক্স বলে, তরঙ্গ বলবিদ্যা অনুসারে তার শক্তির ক্ষয় হয়। অর্থাৎ ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে বেষ্টন করে ঘোরে তখন তরঙ্গ বিদ্যা বা তরঙ্গ বলবিদ্যা অনুসারে তারা ঘুরতে ঘুরতে তাদের শক্তির ক্ষয় হবে এবং একসময় নিউক্লিয়াসের উপরে পড়ার কথা। তো রাদারফোর্ড সাহেবকে বলা হয়েছিল, ও সাহেব, তো এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের উপরে পড়ার কথা কেন পড়ে না? তো রাদারফোর্ড সাহেব তার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। তো
তো আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। তো মেনলি রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটো ত্রুটি আছে, তাছাড়া অনেকগুলো ত্রুটি রয়েছে, কিন্তু প্রধানত দুটো ত্রুটি রয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেলের। এখন সেটা আমরা বলছি। প্রথম ত্রুটি যেটা, সেটা অলরেডি আমি আলোচনা করলাম, আবারও বলছি, যে ইলেকট্রনের ন্যায় কোনো কণা যদি কোনো কিছুকে বেষ্টন করে ঘোরে, বা কোনো কণা যদি কোনো একটা বস্তুকে বেষ্টন করে ঘোরে, বা কোনো একটা কণাকে বেষ্টন করে ঘোরে, তাহলে তরঙ্গ বলবিদ্যা অনুসারে তার শক্তির ক্ষয় হয়। তো এই শক্তির ক্ষয় হতে হতে তারা একসময় শক্তি বিকিরণ করতে করতে নিউক্লিয়াসের উপরে পড়বে। দেখো, আমি একটা নিউক্লিয়াস আঁকছি। এই নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আছে, তাকে বেষ্টন করে একটা ইলেকট্রন ঘুরছে মনে করো। এই ইলেকট্রন আমি দেব ঘুরতে 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 ঘুরতে, ধরো এখানে একটা ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনটা ঘুরছে, এই ঘুরছে, এখানে আসছে, এখানে আসলো, এই নিউক্লিয়াসের উপরে পড়ার কথা। কারণ ইলেকট্রন যখন ঘোরে নিউক্লিয়াসকে বেষ্টন করে, তখন এর শক্তির ক্ষয় হয়। তাহলে এই শক্তির ক্ষয় হতে 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 এক সময় এরা নিউক্লিয়াসের উপরে পড়বে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব থাকবে না, অর্থাৎ পরমাণু থাকবে না। তো তাহলে প্রথম ত্রুটি কি হলো, যে নিউক্লিয়াসকে বেষ্টন করে ইলেকট্রনগুলো যখন ঘোরে, তখন তরঙ্গ বলবিদ্যা অনুসারে তাদের শক্তির ক্ষয় হয় এবং একসময় নিউক্লিয়াসের উপরে পড়বে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কিন্তু বাস্তবে সেটা হয় না। এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। আর 2 নম্বর ত্রুটি হচ্ছে, রাদারফোর্ড সাহেব বলেছিলেন যখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে বেষ্টন করে ঘোরে, তখন তাদের শক্তি বিকিরণ হয় এবং এটা একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী আকারে বেরিয়ে যায়, অর্থাৎ কন্টিনিউয়াস স্পেকট্রাম তৈরি করে। কিন্তু বাস্তবে দেখা গেছে যেটা নিরবিচ্ছিন্ন বর্ণালীর পরিবর্তে বিচ্ছিন্ন বর্ণালী তৈরি হয় বা রেখা বর্ণালী তৈরি হয়। তো রাদারফোর্ড সাহেবকে বলা হয়েছিল কেন এটা হয়, রাদারফোর্ড সাহেব এটা সঠিক ব্যাখ্যা দিতে পারেননি, ফলে এটাও রাদারফোর্ড সাহেবের ত্রুটি। তো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি পড়লাম। এবারে আমরা যেটা পড়ব, নিউট্রন কিভাবে আবিষ্কার হলো। আমরা অলরেডি তোমাদের বলেছি যে রাদারফোর্ড সাহেব যখন পরমাণু মডেল দিলেন, তখন কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি, কারণ তিনি হাইড্রোজেন পরমাণু নিয়ে করেছিলেন। হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই, সুতরাং তখন নিউট্রন কণা সম্পর্কে তিনি ধারণা দিতে পারেননি, বা নিউট্রন কণা নিউক্লিয়াসের মধ্যে আছে সেটা তিনি বলতে পারেননি। কিন্তু যখন দেখা গেল যে হাইড্রোজেনের চেয়ে বেশি পরমাণু বা পারমাণবিক সংখ্যা যাদের রয়েছে, অর্থাৎ প্রোটন সংখ্যা রয়েছে, সেরকম মৌলের ক্ষেত্রে দেখা গেল যে যাদের প্রোটন সংখ্যা যা ভর সংখ্যা প্রায় তার দ্বিগুণ। কিন্তু আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসে যদি শুধু প্রোটন থাকে আর ইলেকট্রনগুলো যদি বাইরে ঘোরে, তাহলে ইলেকট্রনের ভর প্রায় নগণ্য। তাহলে টোটাল প্রোটনের সংখ্যাই ভর সংখ্যা হওয়ার কথা। কিন্তু দেখো, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। সোডিয়াম হচ্ছে 11, কিন্তু এর ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে নিশ্চয়ই সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, তাহলে এর ভর সংখ্যা তো 11 হওয়ার কথা ছিল, কিন্তু ভর সংখ্যা হয়ে যাচ্ছে 23। কেন এটা হচ্ছে? তখন বিজ্ঞানীদের মধ্যে প্রশ্ন জাগলো, তাই তো, এটা কি করে সম্ভব? তাহলে প্রোটন সংখ্যাই যদি ভর সংখ্যা হয়, তাহলে তো নিশ্চয়ই শুধু প্রোটন রয়েছে 11টা, তাহলে ভর সংখ্যা 23, কিভাবে এটা সম্ভব? তখন বিজ্ঞানীরা গবেষণা করলেন। গবেষণা করে অবশেষে বিজ্ঞানী স্যাডউইক একটা প্রসম কণা আবিষ্কার করলেন, তার নাম দিলেন নিউট্রন। 1932 সালে স্যাডউইক বেরিলিয়াম ধাতু, যার পরমাণু ক্রমাঙ্ক 4, এই হালকা বেরিলিয়াম ধাতুর উপরে
আলফা কণা নিক্ষেপ করে একটা নিস্তড়িত কণা আবিষ্কার করলেন, পেলেন, তার নাম দিলেন নিউট্রন। এই নিউট্রনের ভর প্রোটনের ভরের চেয়ে একটু বেশি, অর্থাৎ প্রোটনের ভরের প্রায় সমান একটা নিস্তড়িত কণা তিনি আবিষ্কার করলেন। এবং সেটা আবিষ্কার করার পরে এখন দেখা গেল যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলটাই হচ্ছে ভর সংখ্যা। দেখো, সোডিয়ামের ক্ষেত্রে 11টা প্রোটন আছে, নিউট্রন রয়েছে 12টা, ফলে ভর সংখ্যা 23 হয়েছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা অক্সিজেন দেখি, অক্সিজেন 8, 16, তাহলে অক্সিজেনের মধ্যে 8টা প্রোটন রয়েছে, তাহলে ডেফিনেটলি এর মধ্যে 8টা নিউট্রন থাকবে, এই জন্য ভর সংখ্যা হলো 16। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা নিউট্রন পেয়ে গেলাম। কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী স্যাডউইক। এখন আমরা এই পরমাণুর 3টে ফান্ডামেন্টাল কণা আবিষ্কার করে ফেলেছি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের চিহ্ন এবং তাদের চার্জ কোথায় থাকে, কিভাবে থাকে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই যে ফান্ডামেন্টাল 3টে কণা আমরা এখন পেলাম, তাদের চিহ্ন, ভর, আধানের প্রকৃতি, আধানের পরিমাণ এবং অবস্থান কোথায় কোথায় থাকে সেটা আমি একটা ছকে তোমাদের বোর্ডে করে দিয়েছি। দেখো, ইলেকট্রন, তার চিহ্ন ই অথবা E-10। ইলেকট্রনের ভর সংখ্যা উপরে থাকে, ভর সংখ্যা 0। এর ভর কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। এর আধানের প্রকৃতি কি? ঋণাত্মক, অর্থাৎ নেগেটিভ, -1 চার্জ যদি ধরি। আর এই আধানের পরিমাণ কত? 4.8 ইন্টু 10⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বা 1.602 ইন্টু 10⁻19 কুলম। এরা কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে। এখানে আমি লিখেছি নিউক্লিয়াসের বাইরে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে। ঠিক একই রকম ভাবে দেখো, প্রোটন, তাকে আমরা পি দিয়েও বলতে পারি, বা P11 দিয়ে বলতে পারি, বা হাইড্রোজেন 11। এটা হচ্ছে প্রোটনের চিহ্ন। এর ভর কত? 1.6725 ইন্টু 10⁻27 কিলোগ্রাম বা কেজি। এর আধান কি? ধনাত্মক, +1। এর চার্জ কি? চার্জ একই, ইলেকট্রনের চার্জে যা প্রোটনের চার্জে তাই, কিন্তু এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হয়, অর্থাৎ এটা 4.8 ইন্টু 10⁻10 ESU বা 1.602 ইন্টু 10⁻19 কুলম। এটা কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন। এবার আমরা নিউট্রন চলে আসি, যার চিহ্ন 0N1। যেহেতু ভর সংখ্যা 1, সেই জন্য ধরা হয় 0N1। এর ভর কত? 1.675 ইন্টু 10⁻27 কেজি। ভালো করে খেয়াল করে দেখো, প্রোটন আর নিউট্রন ভর প্রায় সমান, কিন্তু নিউট্রন একটু বেশি। এটা 6.6725, এটা হচ্ছে 1.6750, একটু বেশি নিউট্রন। এই জন্য 3টে কণার মধ্যে নিউট্রন সবচেয়ে ভারী, তারপরে প্রোটন, তারপরে ইলেকট্রন। নিউট্রনের চার্জকে নিস্তড়িত, ফলে আধান নেই, এর শূন্য। আর এটা কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে, অর্থাৎ প্রোটনের সঙ্গে নিউট্রনটা থাকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা পড়লাম রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, নিউট্রন আবিষ্কার করলাম। এইবার আমরা বোর মডেল পড়ব। বিজ্ঞানী নিলস বোর এই রাদারফোর্ডের যে পরমাণু মডেলের ত্রুটিগুলো আমরা পেলাম, সেই ত্রুটিগুলো তিনি সংশোধন করেছিলেন। বিজ্ঞানী নিলস বোর তিনি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্য নিয়ে এই ত্রুটিগুলো সংশোধন করেছিলেন, এবং তিনি 3টে পস্টুলেটস দিয়েছিলেন বা স্বীকার্য দিয়েছিলেন।
তার নাম বোরের স্বীকার্য। এই স্বীকার্যগুলো আমি বলছি। 1 নম্বর, নিউক্লিয়াসকে বেষ্টন করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের কয়েকটি প্রধান শক্তি স্তরে আবর্তন করে। এই প্রধান শক্তি স্তরগুলোকেই বলা হয় মুখ্য শক্তি স্তর বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এটাকে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর, এই শক্তি স্তরে যখন ইলেকট্রনগুলো ঘোরে তখন তারা ওই শক্তি স্তরের শক্তি নিয়ে ঘোরে, এবং বাইরে থেকে যদি আমরা শক্তি প্রদান বা শক্তি শোষণ না করি তাহলে ইলেকট্রনগুলো অনন্তকাল ধরে ওই প্রধান শক্তি স্তরের শক্তি নিয়েই ঘুরতে থাকবে। আর 3 নম্বর পোস্টুলেট হচ্ছে, বাইরে থেকে যদি আমরা শক্তি প্রদান করি তাহলে ইলেকট্রনগুলোই শুধুমাত্র শক্তি শোষণ করবে, করে তারা উচ্চতর শক্তি স্তরে চলে যাবে। আবার যদি আমরা শক্তি শোষণ করে নিই তাহলে উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে নিম্নতর শক্তি স্তরে চলে আসবে। অর্থাৎ শক্তি স্তরগুলির শক্তির কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ইলেকট্রনগুলো শক্তি ছাড়বে বা গ্রহণ করবে বাইরে থেকে শক্তি যদি আমরা দিই বা শোষণ করে নিই। এই হচ্ছে বোরের পরমাণু মডেলের স্বীকার্য। তো লাস্ট আইটেম আজকে তোমাদের বলি, বোর মডেল পড়লাম আমরা, পরমাণুর বর্তমান গঠন চিত্র। তো এতক্ষণে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি পড়েছি। এখন আমরা বোর মডেলের বর্তমান চিত্র অর্থাৎ পরমাণুর বর্তমান চিত্রটা আমরা এখন পড়ব। তাহলে আমরা এখন পড়ব পরমাণু মডেলের বর্তমান গঠন চিত্র। তাহলে আমরা কি পেলাম? পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে কেন্দ্র, যেটা লিখেছি প্রোটন আর নিউট্রন থাকে, এবং এগুলো এই যে কক্ষপথগুলো এগুলোকে বলা হয় বহির্মহল, এখানে ইলেকট্রনগুলো থাকে। তো এই পরমাণুর তুলনায় আমরা আগেই বলেছি কেন্দ্রে একটি নিরেট ঘন সন্নিবিশিষ্ট পজিটিভ চার্জযুক্ত অঞ্চল থাকে, সেটাকেই বলা হয় নিউক্লিয়াস। এর ঘনত্ব বেশি, এই পরমাণুর ঘনত্ব তুলনায় নিউক্লিয়াসের ঘনত্ব বেশি, এবং এখানেই মৌলের বা পরমাণুর সমস্ত ভর নিহিত থাকে। আর পরমাণুর সমস্ত ভর মানে কি? প্রোটনের ভর প্লাস এই নিউট্রনের ভর, অর্থাৎ মোট ভর ইকুয়াল টু প্রোটন যোগ নিউট্রন, প্রোটন যোগ নিউট্রন। প্রোটন যোগ নিউট্রনের ভর হলো মোট ভর, আর এই ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরে। তো আমরা ইলেকট্রনগুলো কেমন ভাবে ঘোরে বিভিন্ন কক্ষপথে, কিভাবে ঘোরে, কোন সূত্র প্রয়োগ করে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই সম্পর্কে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমরা যদি ক্লাসটা ভালো করে ফলো করেছো নিশ্চয়ই, এবং এর থেকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, কমেন্টস বক্সে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক শেয়ার করবে। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবে, অনেক অনেক ধন্যবাদ।